হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানবো গ্রিক মাইথোলজি থেকে জেসন এবং মেডিয়ার কথা। প্রথমে এদের চরিত্র সম্পর্কে আমরা জানবো, এরা কে ছিল। তারপর বিভিন্ন কাহিনী আমরা জানবো যেগুলো এদের সঙ্গে সম্পর্কিত। প্রথমে আমি জেসনের পরিচয় দিচ্ছি। জেসন ছিলেন আর্গেনটসদের লিডার। তার বাবার নাম ছিল এইশান। থেসালির একটা অংশ, সেটার নাম হচ্ছে ইওলকাস। সেই ইওলকাসের রাজা ছিল এই জেসনের বাবা এইশন। তার বাবার মানে এইশনের হাফ ব্রাদারের নাম ছিল পেলিয়াস। এই পেলিয়াস ইওলকাসের সিংহাসন ছলে বলে কৌশলে হস্তগত করেছিল এবং নিজের সেফটির জন্য জেসনকে পাঠিয়ে দিয়েছিল দূরে। সেই জায়গাটার নাম সেন্ট্রার চিরন। এরপর জেসন তার দেশে যুবক অবস্থায় আবার ফিরে আসে এবং জেসনকে প্রমিস করা হয় যে তার পৈতৃক যে অধিকার সেটা তাকে ফিরিয়ে দেওয়া হবে যদি সে সোনার ফ্লিস, সোনার পশম, সোনালী পশম সে পেলিয়াসকে উপহার দেয়। এবং এটা ছিল একটা অসম্ভব কাজ এবং অনেক অভিযানের পর জেসন সেই সোনার ফ্লিস, সোনার পশম, লোম সেগুলো আহরণ করতে সক্ষম হয় এবং সে এই সক্ষম হয় একজন জাদুকারিণী, তার নাম ছিল মিডিয়া। মিডিয়ার সাহায্যে তিনি এই গোল্ডেন ফ্লিস আহরণ করতে সক্ষম হন এবং পরে সেটা তিনি তার কাকা পেলিয়াসকে উপহার দেয় এবং দিয়ে সিংহাসন ফিরে পায়। এবার আমরা জেনে নিই মিডিয়ার কথা। এই মিডিয়া সম্পর্কে, মিডিয়াকে নিয়ে একটা ট্র্যাজেডি লিখেছিল সেনেকা একটা ট্র্যাজেডি লিখেছিল এই মিডিয়াকে নিয়ে এবং সেই ট্র্যাজেডির নাম দেওয়া হয়েছিল মিডিয়া। ইউরিপিডিস এই মিডিয়া নাম দিয়ে আরেকটা নাটক লিখেছিলেন মিডিয়া। এবার মিডিয়া কে ছিল? এই মিডিয়ার একটা ভবিষ্যৎবাণী করার গুণ ছিল। তিনি ছিলেন কোলচিজের রাজা এইটিজের কন্যা এবং এই মিডিয়া জাদু জানত। ইউরিপিডিস describes the story of Medea's later life. Euripides' play started after Jason deserted Medea for the daughter of Creon. ক্রিয়নের মেয়েকে কিন্তু জেসন পরে বিয়ে করবে এবং ক্রিয়নের কথাটা আমাদের মনে রাখতে হবে। এই ক্রিয়ন ছিল কিন্তু আবার ব্রাদার ইন ল অফ ইডিপাস এবং ইডিপাসের পরে ক্রিয়ন করিন্থের রাজা হয়েছিল এবং এই ক্রিয়নের মেয়ের জন্যই জেসন মিডিয়াকে ত্যাগ করেছিল। এবার আমরা জেনে নিই যে জেসন মিডিয়ার সাহায্যে কিভাবে সেই গোল্ডেন ফ্লিস, সোনার পশম উদ্ধার করেছিল তার ঘটনা আমরা জেনে নিই। সাগরের নীল জল কেটে ঢেউয়ের মধ্য দিয়ে চঞ্চল দোলায় দুলতে দুলতে এগিয়ে চলল জাহাজটার নাম আর্গো। জেসনের অভিযাত্রী বোঝাই সেই রণজাহাজ, যুদ্ধের জাহাজ। এই জাহাজে 50 জন নাবিক ছিল। এই আর্গো জাহাজের 50 জন নাবিকদের বলা হলো আর্গেনটস। এই আর্গেনটসদের লিডার ছিল জেসন। এদের গল্প হোমারের অডিসি মহাকাব্যের বুক নাম্বার 12 নম্বর বইয়ে বর্ণিত আছে। সবার অলক্ষ্য থেকে দেবী হেরা পথ নির্দেশ দিয়ে চললেন। হেল্লি সাগর পার হয়ে কৃষ্ণ সাগরের কাছে অভিযাত্রী দল প্রথম বাধা পেল। কৃষ্ণ সাগরের প্রবেশ পথে বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা পরস্পর অবিরাম সংঘর্ষে লিপ্ত। প্রচণ্ড শব্দে পৃথিবী কেঁপে উঠছে বারবার। পাহাড়ের সঙ্গে জলতরঙ্গের ধাক্কায় বিশাল শব্দ ওঠে, জলের বুকে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সংঘর্ষমুখর পর্বত প্রাচীরের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই যেন একটা অসম্ভব ব্যাপার। এমনকি দেবরাজ জিউসের দ্রুতগতি সম্পন্ন ঈগলও এই প্রাচীর অতিক্রম করে অক্ষত শরীরে ফিরে আসতে পারে না। জেসনের সাহায্যে এগিয়ে এলেন দেবী হেরা। পাহাড়ের প্রাচীর সরিয়ে আর্গোর প্রবেশ পথ তিনি তৈরি করে দিলেন। চোখের নিমেষে আর্গো সেই পথে প্রবেশ করল কোলচিজ রাজ্যে। দীর্ঘ পথ পরিক্রমার ফলে ক্লান্ত হয়ে পড়ল অভিযাত্রী দল, কিন্তু জেসনের শরীরে ক্লান্তি নেই, মনে অবসাদ নেই। বিলম্ব মাত্র না করে জেসন কলচিজের রাজা ইটিজের সঙ্গে দেখা করল। এইটিজের কন্যার নাম মিডিয়া। জাদুবিদ্যায় তিনি পারদর্শিনী। অলৌকিক ক্ষমতার অধিকারিণী রাজকন্যা মিডিয়া জেসনকে দেখা মাত্রই তিনি ভালোবেসে ফেললেন। লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু এইটিজ জেসনের আগমনের উদ্দেশ্য জানতে পেরে খুশি হলো না। ঐতিহ্যপূর্ণ সোনার পশম স্বেচ্ছায়
জেসনের হাতে তুলে দিতে চায় না এইটিস, কিন্তু জেসনকে শূন্য হাতে ফিরে যাবার কথা বলতে না পেরে এইটিস 3টি শর্ত আরোপ করল, যে শর্তগুলি পূরণ করলে সোনার পশম জেসনের হাতে তিনি তুলে দেবেন। প্রথম শর্ত, সেই দেশে ছিল 2টি হিংস্র বলদ, তাদের মুখে দাউ দাউ করে আগুন জ্বলত, অগ্নি উদ্গীরণকারী ফায়ার স্নর্টিং বুলস। এই বলদ দুটি দুরন্ত, এদেরকে দমন করে শান্ত করে তাদের কাঁধে জোয়াল চাপিয়ে হাল কর্ষণ করিয়ে নিতে হবে জেসনকে। এই হালটা বানানো ছিল ড্রাগনের দাঁত দিয়ে। এবার দ্বিতীয় শর্ত, এক ভয়ঙ্কর দানবের এক পাটি দাঁত ছিল সেই দেশে। এই দাঁত মাটির তলায় চাপা দিলে সেখান থেকে অসংখ্য রণমুখর দানব বেরিয়ে আসে। যুদ্ধ সাজে সজ্জিত এই সব দানব সন্তানরা জন্মলগ্ন থেকে যুদ্ধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা শত শত দানব যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে হবে জেসনকে এবং জিততে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, ঘুমন্ত দানব প্রহরীকে হত্যা করে সোনার পশম উদ্ধার করা। কিছু না ভেবেই জেসন রাজি হয়ে গেল। আচ্ছা, এবার তারপরের দিন সকালেই জেসনের প্রথম পরীক্ষা শুরু হবে। কিন্তু রাজকন্যা মিডিয়া জানতো যে জেসনের পক্ষে 3টি শর্তের কোনোটি পূরণ করা সম্ভব নয়, কারণ এ কাজ কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। জেসনের মৃত্যু অবধারিত। মিডিয়া তখন জেসনের প্রেমে উন্মাদিনী। জেসনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একমাত্র মিডিয়াই রক্ষা করতে পারে। জাদুবিদ্যার সাহায্যে সে দুরন্ত বলদকে লড়াই ভুলে পোষ মানতে বাধ্য করবে। জাদু বলে ঠেকিয়ে রাখবে শত শত দানব যোদ্ধাকে, আর সোনার পশমের প্রহারায় নিযুক্ত দানব প্রহরী এ তো তার হাতের স্পর্শে ঘুমিয়ে পড়বে অকাতরে। যাই হোক, গভীর রাতে জেসনের কক্ষে রাজকন্যা মিডিয়া ছদ্মবেশে প্রবেশ করলো। জেসনকে সে জানালো যে জেসন যদি তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে নিয়ে যেতে রাজি থাকে, তাহলেই সে পিতার বিরুদ্ধাচরণ করবে এবং ঐতিহ্যময় সোনার পশম উদ্ধার করার কাজে তাকে সাহায্য করবে। তার সাহায্য ব্যতীত জেসনের পক্ষে শর্ত 3টি পূরণ করা অসম্ভব। এটা শুধু কল্পনায় মাত্র। মিডিয়ার কথা শুনে জেসন ভীতু হয়ে পড়ল। অন্য কোনো উপায় না দেখতে পেয়ে মিডিয়ার প্রস্তাবে রাজি হলো জেসন। মিডিয়া তখন জেসনকে মন্ত্রপুত একটি ঔষধ দিল। হিংস্র বলদদের শরীরে এই ওষুধ ছিটিয়ে দেওয়া মাত্র ওরা জেসনকে প্রভুর মতো সমীহ করবে। পরের দিন মিডিয়ার দেওয়া মন্ত্রপুত জল নিয়ে জেসন সেই 2টি অগ্নিমুখী বলদের সন্ধানে বেরিয়ে পড়ল। উন্মুক্ত এক প্রান্তরের মাঝে এসে জেসন দেখল যে মারমুখী বলদ দুটি মুখ দিয়ে আগুনের ফুলকি বাতাসে ছড়িয়ে তার দিকে ধাবমান। মুহূর্তে জেসন যুদ্ধের জন্য তৈরি হলো। বলদ দুটি কাছাকাছি আসতেই জেসন মন্ত্রপুত ওষুধ ছিটিয়ে দিল ওদের শরীরে। বলদ দুটির পৈশাচিক হিংস্রতা উধাও হয়ে গেল। মুখ নিঃসৃত অগ্নি স্ফুলিঙ্গ জেসনের শরীরে স্পর্শ করল না। সবুজ ঘাসে মুখ ডুবিয়ে বিচরণ করতে থাকলো বলদ দুটি। জেসন তখন বলদ দুটির কাঁধে জোয়াল চাপিয়ে হাল কর্ষণ করিয়ে নিল। কলসিজের রাজা ইটিস জেসনের এমন অলৌকিক ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে গেল। জেসনকে এক মুহূর্ত বিশ্রামের সময় দিল না। সঙ্গে সঙ্গে তাকে পাঠালো দানবের এক পাটি দাঁত মাটির নিচে স্থাপন করতে, মানে দ্বিতীয় শর্ত পূরণ করতে। জেসন দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য এগিয়ে চলল। নির্দিষ্ট স্থানে এসে জেসন মাটি খুঁড়ে দানবের এক পাটি তাজা দাঁত মাটি চাপা দিল। দেখতে দেখতে সেখান থেকে বেরিয়ে এলো শত শত দানব যোদ্ধা। রণসাজে সজ্জিত এই দানব যোদ্ধা। হঠাৎ এমন অলৌকিক কাণ্ড দেখে জেসন দিশেহারা হয়ে পড়ল। এমন সময় জাদুকরী মিডিয়া সবার অলক্ষ্যে, কেউ দেখতে পেল না এমনভাবে জেসনের পাশে দাঁড়ালো। মিডিয়ার ইঙ্গিতে জেসন একখণ্ড বিরাট পাথর নিক্ষেপ করলো ওই দানবদের মাঝখানে। এইভাবে হঠাৎ আক্রান্ত হয়ে বিচলিত হলো দানব যোদ্ধার দল। দিশেহারা হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করলো। নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে একসময় দানব যোদ্ধারা একে একে প্রায় সবাই প্রাণ হারালো। 2টি কঠিনতম কাজ এমন সহজে সমাধা করতে দেখে রাজার মনে সন্দেহ হলো। তিনি সন্দেহ করলেন এ নিশ্চয়ই জেসনের মতো মানব সন্তানের কাজ নয়। রাজকুমারী মিডিয়া যদি জেসনের সাহায্যে এগিয়ে যায়, তাহলে 3য় শর্ত পূরণেও সফল হবে জেসন। কারণ সোনার পশম রক্ষাকারী দানব প্রহরী মিডিয়ার হাতের স্পর্শে নিদ্রা যায়, আর সেই সুযোগে জেসনের পক্ষে মেষলোম উদ্ধার করা সম্ভব। কিন্তু রাজা ইটিস কিছুতেই কলসিজের গৌরব এমনভাবে হারাতে রাজি নয়। মিডিয়ার সাহায্য নিয়ে জেসনকে আর এগিয়ে যেতে দেবে না সে।
জেসনের লালসার হাত প্রসারিত হয়েছে অনেক দূর। আর নয়, এবার জেসনকে মরতে হবে, আজই। এই রাত্রি জেসনের জীবনের শেষ রাত্রি। ইট ইজ এমন সব ভাবনা ভেবে নিল। যাই হোক, জেসন তৃতীয় শর্ত পালন করার জন্য রাজার অনুমতি চাইল, কিন্তু কলচিজ রাজ জানালো যে পরপর দুটি ভয়ঙ্কর অভিযান শেষে জেসন নিশ্চয়ই ক্লান্ত, সুতরাং সেদিনের মতো জেসনকে বিশ্রাম নিতে বলল রাজা ইটিজ। কিন্তু রাজকুমারী মিডিয়া পিতার উদ্দেশ্য বুঝতে পারল। সে গোপনে আবার দেখা করল জেসনের সঙ্গে এবং মুহূর্তমাত্র বিলম্ব না করে তাকে অনুসরণ করতে বলল। তিনি বললেন যে, জেসন, তুমি আমাকে অনুসরণ করো। জাদুকরীর মায়ার প্রভাবে জেসন এগিয়ে চলল মিডিয়ার পিছনে পিছনে। বনের মধ্য দিয়ে দুর্গম, মনুষ্য চলাচল অযোগ্য পথ, হিংস্র পশুর অবাধ চলাফেরা। মিডিয়াকে অনুসরণ করে এগিয়ে চলল জেসন। কিছু দূর যাবার পর দেখতে পেল একটা গাছের ডাল থেকে ছিটকে আসা আলো সমস্ত বনভূমিকে আলোকিত করে রেখেছে, আর সেই ডালে ঝুলছে ফ্রিক্সাসের নিজের হাতে রেখে যাওয়া সোনার পশম। মেঘপরি নেফলের স্মৃতিচিহ্ন এটা। বন্ধুরা, এই ফ্রিক্সাসের সম্পর্কে এবং নেফেলের সম্পর্কে পরে আরেক ভিডিওতে বলবো। তবে এটুকু আমরা জেনে রাখি যে ফ্রিক্সাস নিজের হাতে এই সোনার পশম রেখে গেছিলেন এবং এই সোনার পশম নেফেলের স্মৃতিচিহ্ন বহন করে। যাই হোক, এই সোনার পশম দেখে আনন্দে উদ্বেলিত হলো জেসনের হৃদয়। সোনার পশমের জন্য ছুটে যেতে গিয়ে থমকে দাঁড়ালো জেসন। এক ভয়ঙ্কর দানব জেসনকে আক্রমণ করার জন্য তৈরি। তরবারি কোষমুক্ত করল জেসন, কিন্তু মিডিয়া তাকে নিরস্ত্র করল। জেসনকে অপেক্ষা করতে বলে মিডিয়া এগিয়ে গেল। তার হাতের স্পর্শে শান্ত হলো দানব, শান্ত হলো বনভূমি। এক সময় সেই ভয়ঙ্কর দানব মিডিয়ার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দীর্ঘ জাগরণের পর জাদুকরী মিডিয়ার স্পর্শে সে ঘুমের দেশে পৌঁছে গেল। সে ঘুম আর ভাঙল না। মিডিয়ার সংকেত পাওয়া মাত্র জেসন এগিয়ে গিয়ে বৃক্ষ শাখা থেকে নামিয়ে আনলো বহুকাল ধরে সযত্নে রক্ষিত সোনার পশম। মিডিয়া আবার তাকে পথ দেখিয়ে নিয়ে এলো বনের বাইরে। রাজপ্রাসাদে আর ফিরে এলো না জেসন। মিডিয়াকে নিয়ে সোজা গিয়ে উঠল জাহাজে। আর্গোর মধ্যে দেবী হেরাকে সাক্ষী রেখে জেসন মিডিয়াকে বিবাহ করে জাহাজ ছাড়ল। কলচিজ থেকে ঐতিহ্যপূর্ণ সোনার পশম নিয়ে গ্রীসে ফিরে এলো গ্রিকবীর জেসন। ইওল কাছে এসে রাজা পেলিয়াসের হাতে তুলে দিল সোনার পশম। জেসন এবং মিডিয়াকে দেখে আতঙ্কিত হলো পেলিয়াস। জেসনকে অন্য উপায়ে বধ করার চেষ্টা করতে লাগলো পেলিয়াস। জাদুকরী মিডিয়া জাদু বলে পেলিয়াসের মনের কথা বুঝতে পারল। মিডিয়া দেখল পেলিয়াসকে সরিয়ে দিতে না পারলে জেসনের জীবন এবং সাম্রাজ্য কোনোটাই নিরাপদ নয়। মিডিয়া তলে তলে পেলিয়াসকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। পেলিয়াসের 3টি কন্যা। মিডিয়ার অলৌকিক ক্রিয়াকলাপে সেই 3টি কন্যা মুগ্ধ। একদিন তারা এসে দেখলো যে মিডিয়া একটা বিরাট পাত্রে জল ফোটাচ্ছে। কৌতূহলবশত তারা মিডিয়ার কাছে জানতে চাইল যে ওই ফুটন্ত জল দিয়ে সে কি করবে। মিডিয়া কন্যাদের কথার কোনো উত্তর না দিয়ে একটি বৃদ্ধ ভেড়াকে ওই ফুটন্ত জলের মধ্যে নিক্ষেপ করলো। তারপর জাদু বলে জল থেকে তুলে আনলো ভেড়াটিকে। 3 রাজকন্যা অবাক বিস্ময়ে দেখল যে লোম ওঠা বুড়ো অথর্ব ভেড়াটির শরীরে যৌবনের জোয়ার লেগেছে। নবযৌবন লাভ করে সে ছুটতে ছুটতে পালিয়ে গেল এখান থেকে সেখানে। এই কাণ্ড দেখে মেয়েরা মিডিয়ার কাছে জানতে চাইল যে এমনই করে কোনো বৃদ্ধ মানুষের যৌবন ফিরিয়ে আনা যায় কি। মিডিয়া ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তিনি বললেন, হ্যাঁ যায়। মেয়েগুলো চলে গেল মিডিয়ার কথা বিশ্বাস করে। বোকা মেয়েরা জানলো না যে এই সবই মিডিয়ার ছলচাতুরি আর জাদুবিদ্যার প্রভাব। সেই রাত্রে তারা 3 বোন বিরাট এক পাত্রে জল ফোটাতে শুরু করলো। বৃদ্ধ রাজা পেলিয়াসকে আনা হলো সেখানে। মিডিয়ার জাদুমন্ত্রে পেলিয়াসও মজে গেল সেই কাণ্ড কারখানায়। ভাবলো, মন্দ হয় না, যৌবনটা যদি আবার ফিরে পাওয়া যায়, এই বুড়ো বয়সে যদি আমি যৌবন ফিরে পাই তাহলে খারাপ কি। বুড়ো অবস্থায় জেসনের সঙ্গে পাল্লা দেওয়া যাচ্ছে না, এবার যৌবন ফিরে আসলে জেসনের সঙ্গে পাল্লা দেওয়া যাবে। এক সময় 3 কন্যা ধরাধরি করে রাজাকে ফেলে দিল ফুটন্ত জলের মধ্যে। ছটফট করতে করতে জীবন যৌবন খুইয়ে এই পৃথিবী থেকে বিদায় নিল পেলিয়াস। মেয়েরা যখন যুবক পিতার চেহারা দেখার জন্য ফুটন্ত জল থেকে সেই পেলিয়াসের দেহটা বাইরে তুলে আনলো, তখন পেলিয়াসের রূপ বদল ঘটেছে। বাপের মুখ চিনতে কষ্ট হলো মেয়েদের। 3 মেয়ে বাপকে হারিয়ে
মরা কান্না জুড়ে দিল। পেলিয়াসের মৃত্যু সংবাদ শুনে জেসন কারাগার থেকে তার পিতাকে উদ্ধার করার জন্য ছুটে গেল। তার মানে জেসনের পিতাকে কারাগারে বন্দী করে রেখেছিল এই পেলিয়াস। কিন্তু জেসন যখন বিদেশে সোনার পশম উদ্ধারের জন্য ব্যস্ত, তখন পেলিয়াস জেসন আর কোনোদিন ফিরবে না ভেবে তার পথের শেষ কাঁটাটিও সরিয়ে, মানে জেসনের বাপকে হত্যা করে সিংহাসনকে কণ্টক মুক্ত করে রেখেছে। রাজভোগ করতে আর স্বাদ হলো না জেসনের। বাবার মৃত্যুর কথা শুনে জেসনের মন ভেঙে গেল। মিডিয়াকে সঙ্গে নিয়ে ইওলকাস ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। অনেক পথ ঘুরে ঘুরে তিনি শেষে কোরিন্থ রাজ্যে এসে পৌঁছালেন। কোরিন্থের রাজা জেসন এবং মিডিয়াকে সাদর অভ্যর্থনা জানিয়ে প্রাসাদে আশ্রয় দিল। কোরিন্থের রাজপ্রাসাদে জেসন এবং মিডিয়া খুবই খুশি। ইতিমধ্যে তাদের কয়েকটি পুত্রকন্যাও জন্মালো। কিন্তু জেসনের কপালে সুখ ছিল না। দেবী হেরার আশীর্বাদ অভিশাপ হয়ে দাঁড়ালো জেসনের কাছে। হেরার আশীর্বাদের গুণে কোরিন্থের রাজকন্যা ভালোবেসে ফেলল জেসনকে। কোরিন্থের রাজা জেসনের সঙ্গে রাজকন্যার বিবাহ দিল। আর এই কোরিন্থের রাজা ছিলেন কিন্তু ক্রিয়ন। কিন্তু এই বিবাহে সন্তুষ্ট হলো না মিডিয়া। সে এই নববধূকে উপহার দিল সোনার অঙ্গসজ্জা, এবং মিডিয়ার জাদু মাখানো অঙ্গসজ্জা পরিধান করা মাত্র নববধূর সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল। কোনোভাবেই এই নববধূকে বাঁচানো গেল না। মিডিয়ার ঔদ্ধত্য সহ্য করতে না পেরে জেসন ক্রোধে রাগে উন্মত্ত হয়ে উঠল। কিন্তু মিডিয়ার সন্ধান আর পেল না জেসন। নিজের হাতে পুত্র কন্যাদের হত্যা করে মিডিয়া সর্পচালিত রথে চেপে সোজা চলে এলো এথেন্সে। সেখানে এথেন্সে এসে থিসিয়াসের বৃদ্ধ পিতা এথেন্সরাজ ইজিওসকে বিবাহ করলেন এই মিডিয়া। এদিকে নিঃসন্তান এবং নিঃসঙ্গ জেসন একা একা সাগরের তীরে বসে আনমনে ভেবে চলে তার অতীত জীবনের কথা, আর্গোর কথা, আর্গেনটসদের কথা, কলচিস রাজ্যের কথা, দেবী হেরার অকৃপণ করুণার কথা। সাগরের বেলাভূমিতে নীল জল শত শত ফণিনীর মতো আশ্রে পড়ে ভিজিয়ে দিয়ে যায় জেসনকে। জেসন নির্বিকার চিত্রে আকাশের দিকে তাকিয়ে ভাবে আর ভেবে চলে, আর ভেসে বেড়ায় অতীত দিনের স্মৃতির তরঙ্গে। একদিন আকাশের বুকে দেবী হেরার প্রতিচ্ছবি দেখতে পায় জেসন। হেরার হাতছানি লক্ষ্য করে সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে জেসন। ঢেউয়ের বুকে জেসনের শরীর ভাসতে ভাসতে মিলিয়ে যায় বহু দূরে, আরো দূরে, অনেক দূরে। ধন্যবাদ।